বন্ধুরা, ভারতীয় ক্রিকেটের একটা সমস্যার সম্মুখীন হয়েছে, ঘোর সমস্যা। ভারতীয় ফাস্ট বোলিং ক্রাইসিস। আমাদের কি তাহলে এবারে জাসপ্রীত বুমরাকে ছাড়া টেস্ট ক্রিকেট খেলার আদত বানিয়ে নিতে হবে? জাসপ্রীত বুমরাকে কি আমরা সব ম্যাচে পাবো না? মনে তো তেমনই হচ্ছে বন্ধুরা, কারণ যেরকম খবর শুনছি তাতে দেখতে পাচ্ছি যে জাসপ্রীত বুমরা ইংল্যান্ডের এই যে ইম্পর্টেন্ট সিরিজটা হচ্ছে ভারতের সঙ্গে, সেখানে 5টা টেস্ট ম্যাচের মধ্যে অ্যাভেলেবেল তো থাকবে 5টা ম্যাচেই, কিন্তু মেবি 3টে ম্যাচে বুমরা পার্টিসিপেট করবে। এরকম খবর শুনতে পাচ্ছি যে বুমরা এবারের সিরিজে 3টে ম্যাচ খেলবে। কোনো চোট নেই বুমরার, কোনো রকম ব্যাক স্প্যাজম নেই, কোনো রকম হামস্ট্রিং ইঞ্জুরি নেই, কিছু নয়, বাট ইটস অনলি ফর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। দেখুন, এই ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা একা প্লেয়ার ডিসিশান নেয় না, এর পিছনে থাকে ফিজিও, ট্রেনার, সকলে একটা ডিসিশান নেয় একটা প্লেয়ারের ওপর কীরকম লোড দেওয়া যেতে পারে, সেই প্লেয়ারটাকে কত ওভারের ম্যাচ খেলানো যেতে পারে, বা একটা দিনে সেই বোলার যদি টেস্ট ম্যাচ খেলে কতটা ওভার করতে পারবে, এটাকেই বলা হয় ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। কমিটমেন্ট নিয়ে কোনো কথা নয়, কারণ জাসপ্রীত বুমরা যখন ব্যাক স্প্যাজম হয়েছিল, যখন তার ব্যাক ইঞ্জুরি হয়েছিল, চোটের পরে এসে সব থেকে বেশি ফোকাস করেছে রেড বল ক্রিকেটকে, অর্থাৎ টেস্ট ক্রিকেটকে। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো টুর্নামেন্ট জাসপ্রীত বুমরা ছেড়ে দিয়েছে, কিন্তু টেস্ট ক্রিকেটকে মেন প্রায়োরিটি দিয়েছে। এই জন্যই তো হ্যাটস অফ টু জাসপ্রীত বুমরা। তার কমিটমেন্ট নিয়ে কোনো প্রশ্ন নয়, হি ইজ 100% কমিটেড টু ইন্ডিয়ান ক্রিকেট। কারণ অনেক বোলাররাই আমরা দেখেছি যখন চোট হয়, বিশেষ করে ইঞ্জুরি প্রন বোলার হয়, তার নিজের কেরিয়ারটাকে লং করার জন্য টেস্ট ক্রিকেটটাকে বিদায় জানিয়ে শর্ট ফরম্যাট অর্থাৎ ওয়ানডে T20 ক্রিকেটের দিকে বেশি নজর দেয়। কিন্তু জাসপ্রীত বুমরা ঠিক পুরো তার উল্টো, সে নজর দিয়েছে বেশি করে টেস্ট ক্রিকেটটাকে। এবার যে সমস্যার সম্মুখীনটা হবে ভারতীয় ক্রিকেট দল, সেটা হচ্ছে জাসপ্রীত বুমরা, মোহাম্মদ শামিকে ছাড়া এইবারের ইংল্যান্ড সফরে কি করবে ভারত। প্রথম ম্যাচে আমরা দেখেছি ভারতীয় বোলিংয়ে জাসপ্রীত বুমরা যখন সেকেন্ড ইনিংসে একটু ফিকে ছিল, তখন ভারতীয় বোলিংয়ের যে বিবর্ণ রূপ সেটা প্রকাশ হয়েছে। মোহাম্মদ শামি চোটের জন্য এইবারের সফরে নেই, ইংল্যান্ড সফরে। তাই জাসপ্রীত বুমরা ছিল লিডিং অ্যাটাক, কিন্তু মনে হচ্ছে সেকেন্ড টেস্ট তিনি খেলতে পারবেন না। যতই 7-8 দিনের একটা গ্যাপ থাক, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বলছে জাসপ্রীত বুমরাকে এইবারের সিরিজে 3টে ম্যাচই খেলানো যেতে পারে। তাহলে হু উইল বি দ্য লিডিং অ্যাটাক? কে ভারতীয় টিমের লিড করবে বোলিং অ্যাটাককে? মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা? ভারতীয় বোলিং লাইন আপটা আপনি দেখলে এতটাই ইনএক্সপিরিয়েন্স বোলিং লাইন আপ হয়তো কখনোই ছিল না। একটু পিছনের দিকে আমি ফিরে যাচ্ছি, রবি শাস্ত্রী এবং রাহুল দ্রাবিড়ের যে ওরা, তাদের যে রিজিম ছিল, সেই রিজিমে আপনি রবি শাস্ত্রীর যে বোলিং লাইন আপ ছিল, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, উমেশ যাদব, ঈশান্ত শর্মা, এটাই ছিল তার মেন বোলিং লাইন আপ। টি নটরাজনকে কিছু ম্যাচে খেলিয়েছিল, মোহাম্মদ সিরাজ কিছু ম্যাচে খেলেছিল, কিন্তু এদেরকে বাদ দিয়ে কোনো বোলারকে কিন্তু সেইভাবে গ্রুম করা হয়নি। আমি আরেকটু এগিয়ে আসছি রাহুল দ্রাবিড়ের ওড়ায়, সেখানে সেই একই বোলিং লাইন আপ, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজকে এখানে গ্রুম করা হয়েছিল, কিন্তু আদার দ্যান দ্যাট কেউ নেই। হ্যাঁ, জয়দেব উনাটকাট কয়েকটা ম্যাচে খেলেছিল, কিন্তু কয়েকটা ম্যাচ মাত্রই। তাই আজকে যখন সাপ্লাই চেনের অভাব হচ্ছে, যখন জাসপ্রীত বুমরা ছাড়া কোনো বোলারই হয়তো গ্রুম হয়নি, আপনি বলতে পারেন মোহাম্মদ সিরাজ মেবি, বাট নট শিওর। তাই ভারতীয় যে বিসিসিআই বোর্ড অফ ক্রিকেট ইন্ডিয়া, তাদেরকে ভাবা উচিত ছিল, বা যে সমস্ত কোচ ছিল তাদেরকে ভাবা উচিত ছিল যে ভারতীয় বোলিং লাইন আপটাকে সাপ্লাই চেনটা স্ট্রং করার জন্য। আমার মনে পড়ছে একটা বাংলাদেশ সফরে মোহাম্মদ সিরাজকে নিয়ে যাওয়া হয়েছিল, কেন, কি দরকার ছিল? আমি জয়দেব উনাটকাটকে নিয়ে যেতে পারতাম, বা টি নটরাজনকে গ্রুম করতে পারতাম। তারা সুযোগ পেয়েছে, কিন্তু খুব অল্প ম্যাচে। তাই আজকে একটা বিরাট বড় সমস্যার সম্মুখীন হচ্ছে ভারতীয় ক্রিকেট দল। একে তো ইয়াং অধিনায়ক শুভমন গিল প্রথমবারের জন্য টেস্ট ক্রিকেটের দায়িত্ব নিয়েছে, তারপরে কোচও কিন্তু সমান পরীক্ষার সম্মুখীন, কারণ গৌতম গম্ভীর
হোয়াইট বল ক্রিকেটে যতটা সফল, রেড বল ক্রিকেটে কিন্তু ততটাই অসফল। কারণ নিউজিল্যান্ডের সঙ্গে ঘরের মাঠে টেস্ট হেরেছে, বিজিটিতে গিয়ে একেবারে ল্যাজে গোবরে হয়েছে, যার ফলস্বরূপ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাই করতে পারেনি ভারত এই প্রথমবারের জন্য। তাই সত্যি একটা চরম পরীক্ষার মুখে ভারতীয় ক্রিকেট দল, বিশেষ করে ভারতীয় ফাস্ট বোলিং লাইন আপ। আসলে বুমরা যখন থাকে তখন কি হয় জানেন তো, অন্যান্য বোলাররা হচ্ছে ডিফেন্সিভ বল করে, বুমরা অ্যাটাকিং বোলিংয়ের রোলটা প্লে করে, এবং অন্যান্য যে বোলাররা তারা হচ্ছে যে আপনার ডিফেন্সিভ বোলিং লাইন আপটা চেষ্টা করে। তাই এখানে সবথেকে বড় সমস্যা হয়ে যায় এই জায়গাতেই, একটা কন্টিনিউটি আসে না বোলিং লাইন আপে। কন্টিনিউটি ইন দ্য মিনস তুমি কী রোল প্লে করবে, তুমি এই ম্যাচে কি অ্যাটাকিং রোল প্লে করবে নাকি ডিফেন্সিভ রোল প্লে করবে, সেটা ক্লিয়ার হয় না। কারণ একটা ম্যাচে একটা বোলারের অ্যাটাকিং রোল থাকে, একটা ম্যাচে ডিফেন্সিভ রোল থাকে, এটা একটা কনফিউজিং টাইপের হয়ে যায়। তাই এই জায়গাটায় হচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট, ভারতীয় যে ফাস্ট বোলিং কোচ আছে মর্নি মর্কেল, তার সবথেকে বড় পরীক্ষার সম্মুখীন হচ্ছে এই সময়টা। কারণ অলরেডি ইন্ডিয়া এই সিরিজে 1-0 ডাউন। যদি এইবারে এজবাস্টনের ম্যাচটা ভারত না জিততে পারে তাহলে কিন্তু প্রচণ্ড চাপের মুখে পড়ে যাবে। নেক্সট 3টে ম্যাচ তখন ডু অর ডাই হয়ে যাবে, জিততেই হবে সিরিজটা জেতার জন্য। জানি না জাসপ্রীত বুমরা এই ম্যাচে খেলবে কিনা, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কীভাবে ট্রেনার বা ফিজিওরা ম্যানেজ করবে। যদি না খেলে আমার মনে হচ্ছে মোহাম্মদ সামি তো অবশ্যই ফিরবে চোটের পরে, কিন্তু দেখুন ক্রিস ওকস ইংল্যান্ডের যে একজন অসাধারণ ফাস্ট বোলার, প্রথম ম্যাচটা খেললো কিন্তু চোটের পরে ফিরে আসার জন্য একটু সময় দিতে হয়। অনেকটা বেরং ফিকে লেগেছিল ক্রিস ওকসকে, আপনারা লক্ষ্য করেছেন ম্যাচে একটা মাত্র উইকেট নিয়েছে। তাই যে কোনো ফাস্ট বোলার চোটের পর আসলে একটু সময় লাগে। তাই মোহাম্মদ সামি কবে ফিরবে জানি না, বা ফিরলেও কীরকম ফর্মে থাকবে দ্যাট উইল বি কোয়েশ্চেনেবল। তাই আমার মনে হয় জাসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সামিকে ছাড়া এবার আমাদের যে টেস্ট ক্রিকেট সেদিকে ভাবা উচিত। জাসপ্রীত বুমরা প্যাচে খেলবে, সব ম্যাচে খেলবে না, কারণ অলরেডি আমরা জানি জাসপ্রীত বুমরা ইজ এ ইনজুরি প্রন প্লেয়ার, তাকে মেনটেন করে থাকতে হবে। ভারতের লং টাইম সাফল্যের জন্য জাসপ্রীত বুমরাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে অবশ্যই টিকিয়ে রাখতে হবে। তাই ভারতের নজর থাকবে মোহাম্মদ সিরাজ বলুন, আকাশদীপ বলুন, আর্শদীপ সিং যে এখনও পর্যন্ত টেস্ট ডেবিউ করেনি, এবং বিশেষ করে প্রসিদ্ধ কৃষ্ণা নিজেও পোস্ট ম্যাচ কনফারেন্সে বলেছে তাকে আরও অনেক বেশি রেসপন্সিবিলিটি নিতে হবে, তার যে ইকোনমি রেট এবং লেন্থ অনেক বেটার করতে হবে, নিজেও রিয়েলাইজ করেছে। আরেকটা কি জানেন তো, ভারতের যে এখন বর্তমান কোচ গৌতম গম্ভীর ক্রিটিসাইজ সহ্য করতে পারে। কারণ যখন গৌতম গম্ভীর কেকেআরের ক্যাপ্টেন করা হয়েছিল, আপনারা সকলেই জানেন কেকেআর তখন খুব বাজে পারফরমেন্স করছিল, কিন্তু তারপর এমন কিছু প্লেয়ারকে ব্যাক করেছিল, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, ইভেন 2012 সালের ফাইনালে মনমিন্দর বিসলা, ব্রেন্ডন ম্যাকুলামের মতো প্লেয়ারের আগে গৌতম গম্ভীর আসলে কাউকে যখন ব্যাক করে না, হি উইল ব্যাক ফর হিম, তাকে সত্যিকারের অনেক দিন ধরে ব্যাক করে। তাই গৌতম গম্ভীর ক্রিটিসাইজ সহ্য করতে পারে। ইভেন মেন্টর হয়ে এসেও কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছিল। তাই ভারতীয় দল বা শুভমন গিলের জন্য একটা অ্যাডভান্টেজ যে আউটসাইড নয়েজ সেটা কন্ট্রোল করবে গৌতম গম্ভীর, এইটুকু ক্যাপাবিলিটি কোচের আছে। তাই ফ্রি মাইন্ডে শুভমন গিল বোলিং লাইন আপ নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারে। এক্সপেরিমেন্ট তো নয়, এরকম ইংল্যান্ড সফরে এক্সপেরিমেন্ট করার সুযোগ থাকে না, কারণ অত্যন্ত টাফ টুর্নামেন্ট, টাফ সফর হচ্ছে ইউকে এবং ইংল্যান্ডের টুর্নামেন্ট। এখানে বোলারদের টু দি পয়েন্ট থাকতেই হবে, তবেই তুমি ম্যাচ জিততে পারবে। তাই জানি না জাসপ্রীত বুমরাকে ছাড়া এই ইয়াং বোলিং লাইন আপ কতটা সাফল্য আসবে, বা এই ইয়াং বোলিং লাইন আপে কে লিড করবে। আমার মনে হয় মোহাম্মদ সিরাজকেই লিড করা উচিত, কারণ হি ইজ দ্য মোস্ট এক্সপিরিয়েন্সড প্লেয়ার ইন দ্য অ্যাবসেন্স অফ বুমরা। কারণ আমরা জানি আর্শদীপ এখনও পর্যন্ত ডেবিউ করেনি, হয়তো এই ম্যাচে সেকেন্ড ম্যাচে আমরা যদি বুমরা না খেলে তাহলে আকাশদীপ হয়তো আসতে পারে, তাহলে প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশদীপ এবং মোহাম্মদ সিরাজ থাকবে লিডিং অ্যাটাকে। শার্দুল ঠাকুর খেলবে কি জানি না, মেবি নীতিশ রেড্ডি আসতে পারে, এই নিয়ে আমি পরে আলোচনা করব। আমার আজকে যে আলোচনার বিষয়টা ছিল সেটা হচ্ছে ভারতের এই যে ফাস্ট বোলিং ক্রাইসিস, এটা কি করে সলভ হবে। তো আমি এই ভিডিওর মাধ্যমে জানালাম যে যদি জাসপ্রীত বুমরা না খেলে তাহলে কিভাবে ভারতীয় ক্রিকেট এই যে বাকি বোলারদের আছে এদেরকে দিয়ে এই টুর্নামেন্টটা কিভাবে জিততে পারে বা ভালো পারফরমেন্স করতে পারে। আপনাদের কি মতামত
কে লিড করবে ভারতীয় বোলিং লাইন আপকে যদি জাসপ্রীত বুমরা না খেলে? একটু কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আমার এই প্রতিবেদনটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে ভিডিও বানানোর একটা আগ্রহ সেটা অনেক বেড়ে যায়। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করবেন। তাহলে আমি যখনই এরকম ভিডিও ছাড়বো আপনাদের নোটিফিকেশানে এসে যাবে। তাই আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।